গাজায় ইসরায়েলের হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহের পাশে স্বজনদের আহাজারি। গাজার রাঘাত আল আশারের বয়স মাত্র 12 বছর। গত বছর তাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েল। হামলায় রাঘাতের 2 বোন নিহত এবং পরিবারের বাকি সদস্যদের সবাই কম বেশি আহত হয়েছিল। রাঘাতও মারা গেছে মনে করে 2 বোনের মৃতদেহের সঙ্গে তাকে গাজার একটি মর্গে নিয়ে যাওয়া হয়। অচেতন রাঘাতকে মৃত ভেবে মর্গে নিয়ে যাওয়ার পর সেখানে হিমঘরে তার দেহ প্রায় 8 ঘন্টা পড়েছিল। সম্প্রতি আল জাজিরাকে নিজের সেই দুর্বিশ্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে গাজার ছোট্ট মেয়েটি। রাঘাত আল আসার বলে, অন্যদের মতো আমরাও আমাদের বাড়িতে বসেছিলাম। হঠাৎ গুলি, যুদ্ধবিমান, ড্রোন সব আমাদের ওপর আছড়ে পড়ে। আল জাজিরার সঙ্গে কথা বলছে রাঘাত আল আসার। ছবি আল জাজিরার ভিডিও থেকে নেওয়া। রাঘাতের বেঁচে যাওয়াকে অলৌকিক বললেও কম বলা হয়। সেদিন আরেক ফিলিস্তিনি বাবা নিজের ছেলেকে খুঁজতে মর্গে এসেছিলেন। তিনি মর্গের হিমঘরে থাকা মৃতদেহগুলো এক এক করে দেখতে শুরু করেন। হঠাৎ দেখেন ঠান্ডা স্ল্যাবের ওপর পড়ে থাকা এক বালিকার আঙুল একটু একটু নড়ছে। রাঘাত বলে, আমি 2 সপ্তাহ কোমায় ছিলাম। কোমা থেকে জেগে ওঠার পর আমার পরিবার আমাকে বলে আমাকে মর্গের রেফ্রিজারেটরে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্জরি টেলর গ্রিন। নিজের গোড়া সমর্থক রিপাবলিকান আইন প্রণেতা মার্জরি টেলর গ্রিন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। গ্রিন সম্প্রতি ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি শ্রেষ্ঠ অঙ্গরাজ্য জর্জিয়ার কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন থেকে আমার সমর্থন এবং অনুমোদন প্রত্যাহার করে নিয়েছি। পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি গ্রিনকে কেবল অভিযোগ করতে দেখেন। তিনি জানান তাদের মধ্যকার সংঘাত শুরু হয় যখন তিনি গ্রিনের সঙ্গে একটি জরিপের তথ্য বিনিময় করেন। ওই জরিপে উঠে আসে তার সমর্থন ছাড়া সিনেট বা গভর্নর পদে নির্বাচনে জেতার তেমন সুযোগ নেই গ্রিনের, আর তাকে সমর্থন দিতে ইচ্ছুক নন ট্রাম্প। ভারত পাকিস্তান কি আবার সংঘাতে জড়াচ্ছে? চলতি নভেম্বর মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরেকবার উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এসব হামলা শুধু প্রাণহানি ঘটায়নি, বরং রাজনৈতিক টানাপোড়েন, সীমান্তে সতর্কতায় সতর্কতা ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়িয়েছে। এটি ভারত এবং পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ। সম্প্রতিকালের সংঘাত ও আফগান সীমান্ত পরিস্থিতি এই জটিলতাকে আরও বাড়িয়ে প্রতিবেশী দেশ দুটিকে আবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা উঠেছে সে প্রশ্ন। দিল্লি লালকেল্লার কাছে গত সোমবার এক গাড়ি বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন। পরদিন মঙ্গলবার ইসলামাবাদে একটি সুগভ্য আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে 12 জন নিহত এবং 30 জন আহত হয়েছিলেন। 2 সপ্তাহ আগেও পোস্ট শেয়ার করলেন মতবিরোধী বিপি সরোজিনী টি গাব্রিয়েল। চলতি মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে এমন বিস্ফোরণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ভারত পাকিস্তান উভয় দেশই হামলার ঘটনাগুলোতে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু করে। বিস্ফোরণের ধরন ও সময়কাল দেখে মনে হচ্ছে এগুলো পরিকল্পিত হামলা, দুর্ঘটনা নয়। কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌগাম থানায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। আজ সকালে তিনি বলেন, থানায় জব্দ করে রাখা বিস্ফোরক পদার্থের কারণেই ঘটনা ঘটেছে। দিল্লি লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। কাশ্মীরে থানায় বিস্ফোরক ভাণ্ডারের বিস্ফোরণে 9 জন নিহত, আহত 29 জন। ওই বিস্ফোরক ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে 9 জন নিহত বলে নিশ্চিত করেন পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। তিনি বলেন, জব্দ করা বিস্ফোরক পদার্থ থানার খোলা জায়গায় রাখা হয়েছিল। নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলোর নমুনা ফরেন্সিক ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল। বিস্ফোরকের পরিমাণ অনেক বেশি হয়। 2 দিন ধরে এই প্রক্রিয়া চলছিল। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।